আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমরা পড়ব হলো মিনু যে গল্পটি আছে, এই গল্পটি যেটার লেখক হলো বনফুল। আজকের ভিডিওর যেই আউটলাইন সেইটা হলো প্রথমত আমি হলো সামারাইজ করব, তার পরবর্তীতে আমি এটা লাইন বাই লাইন পড়ব, পরবর্তীতে তোমাদেরকে মূল ভাব দিয়ে দিব। আজকের ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো তাহলে তোমাকে আর মিনি গল্পটি একদিনও পড়তে হবে না, এত সুন্দরভাবে সাজানো ক্লাসটি। আচ্ছা, ধৈর্য সহকারে দেখতে দেখতে হবে। আমরা শুরু করি। দেখো, মিনু মিনু গল্পের লেখক হলো বনফুল। এখানকার প্রধান চরিত্রই মূলত মিনু। মিনুকে কেন্দ্র করে মূলত গল্পটি রচিত হয়েছে। দেখো, আমরা বনফুল নামে যাকে আমরা চিনি বা বনফুল নামে যাকে আমরা বলতেছি, সে মূলত বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার প্রকৃত নাম, সে এই ছদ্মনাম ব্যবহার করত যে বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল নামে। সে কিন্তু পেশায় একজন ডাক্তার ছিল। এবং তার জন্ম হলো 1899 সালে, মৃত্যু হলো 1979 সালে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস সহজে মনে রাখতে পারো। আমরা আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম কিন্তু এই যে 1899 সালে, এবং কাজী নজরুল ইসলামের মৃত্যু সালের সাথে কিন্তু এটা সম্পর্ক আছে। আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্ম মৃত্যু সাল হলো 1976 সাল, তার মানে এর মাত্র 3 বছর পর। তুমি যদি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের জন্মসাল মনে রাখো, তুমি কিন্তু কাজী নজরুল ইসলামের, আমাদের যে জাতীয় কবি, তার জন্মসালটা মনে রাখতে পারতেছো। মৃত্যু সাল মনে রাখতে পারলে এর মাত্র 3 বছর পর। আচ্ছা, আমরা এখন মিনু গল্পে আসি। মিনু, যার হলো বাবা মা বেঁচে নেই, বয়স মাত্র কিন্তু মিনুর 10 বছর বয়স মাত্র মিনুর। যুগেন বসাক নামে এক দুঃসম্পর্কের যে পিসি, পিসিমার বাড়িতে সে থাকেন। যুগেন বসাকের বাড়িতে কিন্তু সে থাকেন। সে কিন্তু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, অর্থাৎ সে কিন্তু কথাও বলতে পারে না, কানেও কিন্তু ঠিক মতো শোনে না। এবং গল্পে বলা আছে সে ঈষৎ কালো, হালকা একটু কালো। দেখো, এই গল্পটা যে একজন বুবা এবং কথা বলতে পারে না এমন একটা মেয়েকে নিয়েই রচিত হয়েছে। আমরা জানি আমাদের 5টা ইন্দ্রিয় আছে, কিন্তু তার আরও একটা বেশি ইন্দ্রিয় আছে, সেটা হলো তার চিন্তা করার ক্ষমতা বেশি। দেখো, সে হলো হাতুড়িকে সে নাম দিয়েছে গদাই, সে বিভিন্ন জিনিসের বিভিন্ন নাম দিয়েছিল। গল্পের ভিতরে দেখতে পাই পাথরের নাম দেই হলো শানু, ঘটির নাম দেই পুটি, গ্লাস ছিল 4টা, একটার নাম হাবু, আরেকটার নাম বারু, আরেকটার নাম হলো তারু, আরেকটার নাম হলো কারু। এরকম সে অদ্ভুত অদ্ভুত নাম দিত। এবং মিটসেপ যেটাতে হলো খাবার রাখা হইতো, সেই খাবার, এখানে যে খাবার রাখা হইতো এইটাকে সে নাম দিয়েছিল গপ গপ। নাম দেওয়ার কারণটা অদ্ভুত। কারণ হলো যে মিটসেপের ভিতরে সব খাবার রাখা হইতো। বিনু ভাবতো কি যে এটা হয়তো বা সে হয়তো বা গপ গপ করে খাচ্ছে, এর জন্য মূলত ও গপ গপ নাম দিয়েছিল। এবং আমাদের পাঠের উদ্দেশ্যটা কি? পাঠের উদ্দেশ্য হলো যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি আমাদের মমত্ববোধ জাগিয়ে তোলা, যাতে আমরা শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে পারি। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু সামারাইজ করে বলি যে আসলে কি পাবা তুমি গল্পতে। দেখো, গল্পটা শুরু হয়েছে একজন বুবা মেয়েকে নিয়ে, যে হলো এই যে যুগেন বসাক তার বাড়িতে থাকে। তার বাড়িতে থেকে সে কি করে, তার বাসার কাজ করে দেয় এবং মূলত ভাতের বিনিময়ে তার বাড়িতে সে থাকে। তার বাবা নাই, মাও নাই, কিন্তু তাকে একসময় তার পিসিমা বলেছিল যে তার বাবা হলো বিদেশে গেছে। তার বাবা বিদেশে গেছে, বিদেশে হলো তার বাবা থাকে, সে বড় হলে আসবে। সে হলো এই মিনু এই যুগেন বসাকের বাড়িতে কাজ করে সব কিছু সাথে সে বন্ধুত্ব গড়ে তুলেছে। তার আকাশের সাথে তার একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক আছে। সে তাদের যে বাড়ির হলো ছাদ, যেটা বাড়ির ছাদ, এটা আমি যদিও এরকম দোতলা বাসা বানাইছি, কিন্তু তাদের বাসার ছাদ ছিল, গল্পে দেখতে পাই। ছাদে সে উঠতো, উঠে একটা গাছ ছিল ছাদের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। কাঁঠাল গাছের ভিতরে একদিন একটা হলুদ পাখি আসে। যেদিন সে একটা হলুদ পাখি দেখতে পায়, সেই দিন পাশের বাসার হলো একজন মেয়ের তার হলো বাবা আসে। তারপর মিনু ভাবে যে যেদিন হলো আরেক দিন পাখি আসবে, সেই দিন হয়তো বা আমার বাবা
আসবে, এবং সে প্রতিদিন এই ছাদের উপরে যেত, গিয়ে দেখতো যে পাখি নাই, পাখি নাই। একদিন সে অসুস্থ হয়ে যায়, আর জ্বর আসে। সেদিন সে গিয়ে ছাদের উপরে গিয়ে দেখে যে একটা হলুদ পাখি ছাদের উপরে আসছে। সে ভাবে যে তার বাবা হয়তো বা আসছে। তারপর সে দৌড়ে এসে নিচে নামে। এইভাবেই গল্পটি অসম্পূর্ণ রেখেই লেখক শেষ করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে তার বাবা তো আর আসতে পারবে না, কারণ তার বাবা তো আসলে বেঁচে নেই। এভাবে গল্পটি শেষ হয়েছে। খুবই মর্মান্তিক, মানে আবেগীয় হয়ে যেতে পারো তুমি যদি ঠান্ডা মাথায় রিডিং পড়ো। আচ্ছা, আমরা এখন লাইন বাই লাইন পড়বো। এই পার্টটুকু আমরা এখানেই স্টপ করতে চাচ্ছি। এখন আমরা লাইন বাই লাইন পড়ব মিনু গল্পটি, যেটা লেখক বনফুল। আমি তোমাদেরকে বিস্তারিত একটু আগে তোমাদেরকে বলেছি। এখন আসো আমরা এখন লাইন বাই লাইন পড়ি। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে, অর্থাৎ সে যখন তার মায়ের পেটে ছিল তখনই তার বাবা মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। পিসিমা হলো কে? এটা তো দূরসম্পর্কের পিসিমা। মাসি বলা হয় মায়ের বোনকে মাসি, পিসি বলা হয় বাবার বোনকে বলা হয় পিসি। এই যে দূরসম্পর্কের কথাটা দ্বারা বোঝাচ্ছে যে তাদের সাথে রক্তের সম্পর্ক নেই, অর্থাৎ যে পিসি, সেই পিসি মূলত তার মায়ের তার বাবার নিজের বোন না, এরকম আর কি বোঝাচ্ছে এখানে। পরবর্তী দেখো, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সেই সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলেন যুগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বুবা মেয়েটিকে আশ্রয় দিয়েছে। সে কিন্তু যুগেন বসাকের বাসাতে থাকে। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যুগেন বসাকের। পেট ভরা পেট পেট ভাতায় এমন গুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো। আচ্ছা, আমরা এখন মিনু গল্পটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি। শুরু করি প্রথম থেকে। মা মরা মেয়ে মিনু। মিনুর মা কিন্তু তার মারা গেছে তার জন্মের পরে। বাবা জন্মের আগেই মারা গেছে, যখন সে মায়ের পেটে ছিল তখনই হলো তার বাবা মারা গেছে। মানুষ হচ্ছে দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। দেখো, দূরসম্পর্কের পিসিমা মানে কি? মানে হলো তার আত্মীয়তার সম্পর্ক বা রক্তের সম্পর্ক নেই তার পিসির সাথে। পিসি তো বুঝো, পিসি হলো বাবার বোনকে বলা হয় পিসি, আর মায়ের বোনকে বলা হয় মাসি। আচ্ছা, বয়স মাত্র 10, কিন্তু এই বয়সে সব রকম কাজ করতে পারে সে। সব রকম কাজই করতে হয়। লোকে অবশ্য বলেন যুগেন বসাক। এই যে যুগেন বসাকের বাসায় কিন্তু সে থাকে। মহৎ লোক বলে অনাথ বুবা মেয়েটিকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যুগেন বসাকের। পেট ভাতায় এমন সুগুণান্বিতা 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে। বুবা হওয়াতে আরও সুবিধা হয়েছে, নীরবে কাজ করে। সে কিন্তু বুবা, কথা বলতে পারে না। সে হলো শ্রবণ প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী উভয়। কানেও শুনতে পারে না ঠিক মতো, কথাও বলতে পারে না ঠিক মতো। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালো। তার গায়ের রংটা কিন্তু, ঈষৎ শব্দের অর্থ হলো হালকা, মানে একটু কালো তার গায়ের রংটা। অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পাই, সব কথা শোনার দরকার হয় না। তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব বুঝতে পারে। এছাড়া তার একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে সে সব জিনিস বুঝতে পারে, এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যার মানে হয় না। দেখো, আমরা জানি মানুষের ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয় আছে, কিন্তু তার আরও একটা ইন্দ্রিয় আছে, যেটা হলো তার চিন্তা করার যেই আত্মিক একটা ইন্দ্রিয়, সেটাকে বোঝানো হচ্ছে যে নিজে নিজে অনেক কিছু ভাবতে পারে। মিনির জগৎ চোখের জগৎ। দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে। শুধু গ্রহণ করেনি, নতুন রূপে নতুন রং আরোপ করেছে তাতে। খুব ভোরে উঠে সে, ভোর 4টার সময় উঠেই দেখতে পায় সূর্য
উপরে উঠেই দেখতে পায় পূর্ব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুদের দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময় উঠেছ দেখেছি। বৈজ্ঞানিকের মতে শুকতারা বিরাট বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ, কবির চোখে নিশাবসানের আলোকদূত। কিন্তু মিনুর চোখে সে সই মানে কি? সই মানে হলো বান্ধবী। আচ্ছা, মিনুর বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে উঠেছে ভোরবেলায়। আকাশবাসী তার কোনো পিসমশায়ের গৃহস্থলিতে উনুন ধরাবার জন্য। দেখো, এই যে কয়লা ভাঙ্গা মানে হলো যে কয়লা দিয়ে কিন্তু রান্না করা যায়। বড় বড় কয়লাগুলোকে ভাঙ্গে যাতে হলো চুলার ভিতরে ঠিকমতো দেওয়া যায়। আচ্ছা, আকাশের পিসমশাইরাও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসিমশাইয়ের মতো শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে ওই যে কয়লা কি বিশ্রী করে ছড়িয়ে রেখেছে আজ, বলে আর মুচকি মুচকি হাসে। তারপর নিজে যাই সে কয়লা ভাঙতে। কয়লাগুলো ওর শত্রুর উপর হামাগুড়ি চালিয়ে টিপ হয় ওর। হাতুড়িটার নাম হলো গদাই। অর্থাৎ যে হাতুড়ি দিয়ে মিনু হলো কয়লা ভাঙে তার নাম রেখেছে সে গদাই। আর যে পাথরের উপরে রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে শানু। শানের সঙ্গে মিল আছে বোধ হয়। শান মানে হলো পাথর, পাথরের সাথে মিল রেখে মূলত যে পাথরের উপরে কয়লা ভাঙে সে নাম রাখছে শানু। কয়লার গদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার, রাজ্যে পুইয়ে গেছে, সয়ে এসে কয়লা ভাঙছে, তোমরা উঠো। কয়লা ভেঙে তারপর যায় সে ঘুঁটের কাছে। ঘুঁট তার কাছে ঘুঁটে নয়, তরকারি। উনুনের নাম রাক্ষসী, সে উনুনের নাম রেখেছে রাক্ষসী। ওই যে তার একটা বলছিলাম না যে তার একটা পঞ্চ ইন্দ্রিয় আছে, সে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে এগুলো চিন্তা করে। হাতুড়ির নাম রাখে সে, পাথরের নাম রাখে, উনুনের নাম রাখছে সে রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুঁটের তরকারি নিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। আঁচটা যখন গনগন করে ধরে তখন ভারী আনন্দ হয় মিনুর। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত মাংস, আর আগুনের লাল আভাকে মনে হয় রাক্ষসীর তৃপ্তি। বিস্ফোরিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে চলে উঠানে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা ফুটছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে সইয়ের উনুনে চমৎকার আঁচ এসেছে। যেদিন আকাশ মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ উঠেনি। আঁচ মানে হলো ওই যে সূর্যের যে আভা বলি না আমরা, যে সকালবেলা চারপাশে লাল হয়ে যায়, এই রকমটা সে বোঝাচ্ছে। একইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করেছে, সে মনে মনে, যেটা হলো তার পঞ্চ ইন্দ্রিয়র মাধ্যমে। সে জগতের সঙ্গে বাইরের জগতের মিল নেই, সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কয়লা তার শত্রু, রান্নাঘরের বাসনগুলো তার বন্ধু। তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা। ঘটিটার নাম রেখেছে কি? পুটি। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে যে ঘটির নাম কি রেখেছিল মিনু? পুটি। ঘটিটার একদিন তার হাত থেকে পড়ে গিয়ে তুবড়ে গেল। মিনুর সে কি কান্না! তুবড়ানো জায়গায় রোজ হাত বুলিয়ে দেয়। গ্লাস চারটার নামও সে রেখেছে। নাম রেখেছে হাবু, বাবু, বারু, তারু আর কারু। চারটে গ্লাসে একই রকম, কিন্তু মিনির চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্লাসগুলোকে যখন মাজে বা ধুই তখন মনে হয় যেন ছোট ছেলেদের স্নান করাচ্ছে। মিশ্রেফটা ওর শত্রু। মিশ্রেফ হলো আমরা যেটার মধ্যে হলো রান্না করা খাবার রাখি, সেটাকে বলা হয় মিটসেফ। আচ্ছা, ওইটার নাম দিয়েছে গপ গপ। নাম কি দিয়েছে? গপ গপ দিয়েছে। গপ গপ করা সব জিনিস পেটে পুরে নেই, মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মিটসেফের চকচকে
তালাটার দিকে, তা আর মনে মনে বলে, আমর মর মুখ পুরা সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে, যখন সে অবসর সময় পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথার দিকে থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়েছে। সেই ডালটার দিকে সাগ্রাহে চেয়ে থাকে মিনু। মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথে বেরিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণ আছে, তার জন্মের পূর্বে তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেক দিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর বলেছিল, তার বাবা নাকি বিদেশে গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কুলেই আসবে। একটা ইমোশনাল লাইন এখানে। এখনো অনেক ছোট ছোট মানুষ যাদের বাবা হলো ছোট থাকতে মারা গেছে, এমন অনেক মানুষ এখনো বাংলাদেশে আছে, যাদেরকে তার নানি বা দাদি বা মামা খালা এরা বলে যে তোমার বাবা বিদেশে গেছে, বিদেশে তোমার বাবা চাকরি করে, আসবে দেশে তুমি বড় হলে, কিন্তু বুঝতে দেয় না যে তার বাবা নাই। এরকম অনেক ঘটনা এখনো আছে। এই এই লাইনগুলো পরে আমার মানে সেরকম আছে বলে আমার মনে হলো। যার বাবা নাই সেই একমাত্র বুঝে, যার মা নাই সেই একমাত্র বুঝে যে আসলে তাদের যেই অবদান জীবনের মধ্যে। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা ছিল, বাবা ফিরে আসবে। কবে আসবে? মিনু কত বড় হলে আসবে? কথাটা মাঝে মাঝে ভাবতো সে। এমন সময় একদিন একটা ঘটনা ঘটলো। সে সেদিন ছাদে দাঁড়িয়েছিল, দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে। আর ঠিক সেই সময়ে তার নজরে পড়ল ওই সরু ডালটার একটি হলদে পাখিও এসে বসলো। সেদিন তার সেদিন থেকে তার বদ্ধ ধারণা হয়ে গেছে, এই সরু ডালে যেদিন হলদে পাখি এসে আবার বসবে, সেদিনই তার বাবা আসবে বিদেশ থেকে। তাই ফাঁক পেলে সে ছাদে উঠে কাঁঠাল গাছের ওই সরু ডালটায় চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না। রোজ একবার ছাদে উঠে মিনু, আর তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর একদিন পরে রাত্রে কম্প দিয়ে জ্বর এলো তার। কাউকে কিছু বললে না, মনে হলো জ্বর হওয়াটাই বুঝি অপরাধ একটা। ভোরে ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায়, সেদিনও তেমনই গেল। সেদিনও চোখে পড়ল শুকতারাটা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নাই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারল না সেদিন। শরীরটা বড্ড খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়ল নিজের বিছানায়। কেমন যেন ঘুর ঘুর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘুরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘুরে হঠাৎ করে তার মনে হয় একটি দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠল সে বিছানা থেকে। তারপর খিড়কির দরজা দিয়ে, অর্থাৎ বাড়ির পিছনের দরজা দিয়ে সে দাঁড়ালো গাছের সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসিমশাই তখনও ঘুমাচ্ছেন। ছাদে উঠে চোখে পড়ল লালে লাল হয়ে আছে পূর্বাকাশ, বা চমৎকার আঁচ ধরেছে সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইল সে সরিষার ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে, তাহলে বাবা নিশ্চয়ই এসেছে। এক মুহূর্ত দাঁড়ানো ছাদে, যদিও পা টলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে। আর এইখানেই গল্পটা অসমাপ্ত হয়ে রইল। যে তারপরে কি হইল সেটার লেখক বলেনি। এই যে একটা আগ্রহ, জানার আগ্রহ থাকলো, সেই আগ্রহ থেকেই গল্পটা শেষ হয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্তই। সকলকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।